ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন সাকসেস। আজ আমরা পড়ব শিখনের তত্ত্ব বা থিওরি অফ লার্নিং। এই চ্যানেলে কিন্তু সমস্ত সিডিপির একদম পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা টপিক আমরা সবিস্তারে আলোচনা করেছি। যতগুলো সিলেবাসে দেওয়া আছে প্রত্যেকটা টপিক আলাদাভাবে আলোচনা করা আছে। তো যদি কেউ আমাদের বাকি সমস্ত ভিডিওগুলোকেও দেখতে চাও তো চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলোকে তোমরা পেয়ে যাবে পরপর একদম প্লেলিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে আমরা চলে যাচ্ছি শিখনের তত্ত্ব বা থিওরি অফ লার্নিংয়ে। এই থিওরি অফ লার্নিং কি? শিখনের যে তত্ত্ব, সেখানে আমরা প্রথমেই জানবো শিখন কাকে বলে এবং শিখনের তত্ত্বে আমরা কি কি পড়বো, অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে কি আছে। শিখন হলো কোনো নতুন জ্ঞান, অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি যা প্রাণীকে অভিযোজিত হতে সাহায্য করে। তাহলে শিখন হচ্ছে এমন একটা জ্ঞান বা অভিজ্ঞতা যা প্রাণীকে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিবেশে তাকে অভিযোজন করতে সাহায্য করে, ঠিক আছে। এবার শিখনের তত্ত্বে আমার সিলেবাসে দেওয়া আছে 4টে তত্ত্ব। এই 4টে তত্ত্ব কে বলেছেন, মানে কে বা কারা বলেছেন, এবং তাদের তত্ত্বের মূল বিষয়বস্তু কী, এবং সেই তত্ত্বগুলোর সম্পর্কে একটু সবিস্তারে আলোচনা করব। আশা করছি এটা দেখে নিলে আর কোনো নতুন করে ভিডিও দেখার দরকার হবে না, বা অন্য কোনো ইউটিউব চ্যানেল, অন্য কোনো বই পড়ারও দরকার হবে না। তো দেখতে থাকো। তো প্রথমে আমরা জানবো প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বা সংযোজনবাদ, যেটাকে ট্রায়াল অ্যান্ড এরার থিওরি বলছে বা কানেক্সিজম থিওরি বলছে। এটা ইএল থর্নডাইকের, এবং তিনি একটি বিড়াল নিয়ে এই পরীক্ষা চালিয়েছিলেন। প্রাচীন অনুবর্তনবাদ, প্রথমেই জেনে নেব অনুবর্তনবাদও দুটো প্রকার। অনুবর্তন একটা হয় প্রাচীন অনুবর্তন, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল কন্ডিশনিং, আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং যিনি করেছিলেন তার নাম হচ্ছে প্যাভলভ, আর সক্রিয় অনুবর্তন যিনি করেছেন তার নাম স্কিনার। এবার তারপর হচ্ছে গেস্টাল্টের মতবাদ। গেস্টাল্ট কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি ছিলেন না, সেখানে তিনজন ব্যক্তির থিওরিকে বলা হচ্ছে। একটা হচ্ছে ওর্দিমার, একটা হচ্ছে কোহলার, আর একটা হচ্ছে কফকা, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি প্রচেষ্টা এবং ভুলের শিখন সংযোজন বা তত্ত্ব। এই পরীক্ষাটি কে করেছিলেন? এই পরীক্ষাটি করেছিলেন ইএল থর্নডাইক, এবং প্রথমেই জেনে নেওয়া উচিত এই পরীক্ষাটি করা হয়েছিল একটি বিড়ালকে নিয়ে, এবং 1899 সালে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক বইয়েতে তিনি এটি প্রকাশ করেছিলেন। আমরা তার আগে জেনে নিই উদ্দীপক এবং প্রতিক্রিয়া কাকে বলে। উদ্দীপক কাকে বলে? যেটা আমাদের উদ্দীপনাকে বৃদ্ধি করে, মানে আমাদের উত্তেজিত করে এমন যে কোনো বস্তু, যেমন এমন যে কোনো জিনিস, সেটা হচ্ছে উদ্দীপক। আর প্রতিক্রিয়া হচ্ছে সেই উত্তেজনার প্রভাবে আমরা যে কাজ করি, আমরা যে কার্যকলাপ করি, তো সেটাকেই আমরা বলবো প্রতিক্রিয়া। এই যে থিওরিটাকে বলা হয় প্রচেষ্টা ও ভুলের শিখন। কেন বলা হয়? কারণ এখানে একটা আমরা বাক্স দেখতে পাচ্ছি, যে বাক্সের মধ্যে, ঠিক আছে, একটা বিড়ালকে রেখে দেওয়া হয়েছে, এবং সেই বাক্সের মধ্যে এমন একটা পয়েন্ট আছে বা সুইচ আছে, যেটা টিপলে কিন্তু তার কাছে কী হয়, খাবার এসে পৌঁছায়। তো এই যে সেই পয়েন্টটা খুঁজে পেয়ে যদি সেই পয়েন্টে প্রেস হয়, তবেই কিন্তু খাবারটা এসে পৌঁছাবে। এখানে কি দেখতে পাবো আমরা, যখন বিড়ালটাকে ভেতরে ভরে দেওয়া হচ্ছে, সে জানে না কোনটা পয়েন্ট। সে কিছুক্ষণ ইতস্ততভাবে ঘুরবে, এবং কখনও যদি তার মধ্যে, মানে তার ওই জায়গাটা প্রেস হয়ে যায়, তখন তার কাছে খাবার এসে পৌঁছাবে, এবং খাবার এসে পৌঁছালে তখন সে বুঝতে পারবে যে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে হাত দিলে আমার খাবারটা এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ তার মধ্যে একটা শিখন ঘটছে। এটা বারবার প্র্যাকটিস করতে করতে সে তখন একটা সময় পর বুঝে যাবে যে একমাত্র আমাকে এই জায়গাটায় প্রেস করতে হবে, তবেই কিন্তু আমার কাছে এই খাবারটা এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। বা দরজাটা খুলে যাচ্ছে, অনেক জায়গায় এরকম দেওয়া আছে। তো দরজাটা খুলে যাচ্ছে কোনো কোনো জায়গায়, এখানে যেমন দরজা খুলে যাচ্ছে দেওয়া রয়েছে। তো এই যে জায়গাটা প্রেস করলে তবেই তার দরজাটা খুলে যাচ্ছে। তো এইটা কী আছে, তো বিড়ালটার প্রথমে যখন সে বুঝতে পারছিল না, ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার কোনো আইডিয়া ছিল না যে কোথায় টিপলে সে বাইরে বেরিয়ে আসতে পারবে বা তার কাছে খাবার পৌঁছাবে। বেশ কিছুবার ভুল করার পর তার যখন শিখনটা হলো, সেই যে ওই জায়গাটায় প্রেস করলে তবেই খাবার আসে, এবং বারবার অনুশীলনের মাধ্যমে সে যখন সেই জায়গাটায় পৌঁছাতে পারলো, মানে যে এইখানে আমাকে প্রেস করলে তবেই আমি বাইরে বেরিয়ে আসতে পারবো, তো সেই জায়গাটা আসার পর তার মধ্যে একটা শিখন অনুভূত হলো। তো বারবার সে প্রচেষ্টা করছিল, ভুল করছিল, সেই ভুলের মাধ্যমে তার এই শিখনটা হলো। তাই এর নাম হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন, ঠিক আছে। এই প্রচেষ্টা এবং ভুলের শিখনে কি বলছে, যে এর সাহায্যে উদ্দীপক এবং প্রক্রিয়ার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের শিখন
সমস্যা সমাধানের মাধ্যমে ভুল প্রচেষ্টাগুলোকে বর্জন করে আত্মসক্রিয়তার মাধ্যমে নিজে নিজে শিখছে। আত্মসক্রিয়তা দেওয়াই আছে। এবং এবার এই যে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব, এখানে 3টে নীতি আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে আমরা পড়ব। তার আগে আমরা জাস্ট দেখে নেব যে থর্নডাইকের 3টে শিখন প্রক্রিয়ার স্তরগুলো কী কী। খুব একটা ইম্পর্টেন্ট না, বাট দেখে নিতে হবে। তাড়না, লক্ষ্য, বাধা, উদ্দেশ্যহীন প্রচেষ্টা, হঠাৎ সাফল্য, সঠিক পদ্ধতি নির্বাচন, সঠিক পদ্ধতি স্থিরকরণ বা শিখন। সবথেকে ইম্পর্টেন্ট প্রাইমারি টেটের জন্য এখানে মানে তার যে 3টে মেন সূত্র আছে, সেই 3টে সূত্র কী কী? প্রস্তুতি লাভের সূত্র, ফল লাভের সূত্র, আর হচ্ছে অনুশীলনের সূত্র। প্রস্তুতি সূত্র কি? সেই বিড়ালটা যখন প্রথমে সাময়িক ভাবে যখন সে ভুল করছিল, যখন সে জানতো না যে সঠিক কোন বাটনটা প্রেস করলে তার দরজাটা খুলবে, সেই সময়ে সে যে প্রস্তুতি নিচ্ছিল কাজের মাধ্যমে শারীরিকভাবে, সেইটাকেই আমরা বলবো প্রস্তুতির সূত্র। ফল লাভের সূত্র কাকে বলবো? যখন সে ওই নির্দিষ্ট বাটন প্রেস করে তার দরজাটা খুলে যাচ্ছে, তো সেটা সে ফল লাভ করলো একটা। তো এটাকে আমরা বলবো ফল লাভের সূত্র। এই ফল লাভের সূত্র দুরকম হয়। একটা হচ্ছে দৃঢ় এবং স্থায়ী হবে কখন? যখন সেই ফল লাভটা তৃপ্তিকর হবে, যখন তার কাছে খাবারটা পৌঁছাবে বা দরজাটা খুলে যাবে। কিন্তু বারবার যদি সে প্রেস করছে দরজাটা খুলছে না, তার কাছে তার মানে কি, সে যখন কাজটা করছে এবং তার নির্দিষ্ট যে ফলটা সে আশা করছে, সেই ফলটা যখন সে পাচ্ছে না, সেটা তার কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছে। এবং এই যে জিনিসটা, এটার ফলে কী হয়? সংযোগটা শিথিল হয়। অর্থাৎ ফল যদি তৃপ্তিকর হয়, তাহলে তার ফলাফল কী হবে? দৃঢ় এবং স্থায়ী হবে। আর যদি সংযোগের ফলটা বিরক্তিকর হয়, তখন ওই সংযোগটা শিথিল হবে। অনুশীলনের সূত্র, শুধুমাত্র এই ফল লাভ করলেই হবে না, এই ফল লাভের মাধ্যমে তাকে বারবার অনুশীলন করাতে হবে। ঠিক আছে? উদ্দীপক এবং প্রক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য বারবার অনুশীলনের উপর গুরুত্ব লাভ করেছেন। অর্থাৎ অনুশীলন যদি বন্ধ করে দেওয়া হয়, কিছুদিন পর গিয়ে কিন্তু বিড়ালটা আবার ভুলে যাবে যে ওই জায়গাটা প্রেস করলে খাবারটা আসে বা ওই জায়গাটা প্রেস করলে দরজাটা খুলে যায়। ঠিক আছে? অনুশীলনের সূত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যাসের সূত্র বা ব্যবহারের সূত্র, আর একটা হচ্ছে অনভ্যাসের সূত্র বা অব্যবহারের সূত্র। 5টি গৌণ সূত্র জাস্ট আমরা একবার রিড ওভার করে যাব। মানসিক প্রস্তুতির সূত্র, একই উদ্দীপকের সাহায্যে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুসঙ্গমূলক সঞ্চালন সূত্র। এবার আমরা দেখব যে প্রস্তুতির সূত্রে এবং প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্র, এই 3টে শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব কী। প্রথমে দেখব প্রস্তুতির সূত্র। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতকরণ করা হয়। শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা, নীতি আদর্শ মূল্যবোধ দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করে তোলা, শিক্ষার্থীদের মধ্যে বিষয়টিকে জানার জন্য প্রেরণা তৈরি করা। 2 নম্বর হচ্ছে ফল লাভের সূত্র। ফল লাভের সূত্র কী হয়? তৃপ্তিদায়ক শিক্ষা প্রদান, শিক্ষার্থীর জীবনের সঙ্গে যুক্ত এবং জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল পূর্ণ শিক্ষা প্রদান, সহজ থেকে কঠিন বিষয় এবং পুরস্কার প্রদান। অনুশীলনের সূত্র, বারবার অনুশীলনে আগ্রহ করা, কাজের মাধ্যমে অনুশীলন, ভুল পরিত্যাগ এবং জানা থেকে অজানা। ঠিক আছে? এগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব। বোঝা যাচ্ছে প্রস্তুতি সূত্রে কী করতে হবে? যে তাকে মনোযোগী করে তুলতে হবে। মানে তার যে প্রস্তুতিটা হচ্ছে, সেই প্রস্তুতিকালীন সময়ে তাকে যদি মনোযোগী করে তোলা হয়, বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা হয়, তাহলেই কিন্তু তার প্রস্তুতির সূত্রটা সাকসেসফুল হবে। ফল লাভের সূত্রে কী হয়? সে যেন তৃপ্তিদায়ক ফলটা লাভ করে, তবেই তার মধ্যে আবার প্রেরণার সৃষ্টি হবে। ঠিক আছে? অনুশীলনের সূত্র কাকে বলবো? বারবার অনুশীলন করা। অনুশীলন কথাতেই আছে যে বারবার অনুশীলন করলে তবেই কোনো জিনিস একটা পারফেক্ট হয়ে যায়, তাই তো? প্র্যাকটিসেস মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্র্যাকটিসেস মেক দ্য ম্যান পারফেক্ট। আচ্ছা, অনুবর্তনের সূত্র কাকে বলি আমরা? অনুবর্তনের এখানে তত্ত্বটা দেওয়া আছে। প্রথমে তত্ত্বকে কী বলছে? বলছে যখন কোনো স্বাভাবিক উদ্দীপক দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটার পরিবর্তে অন্য কোনো নিরপেক্ষ উদ্দীপক বা প্রস্তুত দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটছে, অর্থাৎ নিরপেক্ষ উদ্দীপক উপস্থাপন করা মাত্রই স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটছে, একে অনুবর্তন বা কন্ডিশনিং বলে। আমাদের এত কিছু জানার দরকার নেই। আমরা জানবো অনুবর্তনের দুটো প্রকার, যেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন। জানার দরকার নেই ইন দ্য সেন্স আমার সংজ্ঞা মুখস্থ করে তো আমার কোনো লাভ নেই। আমার জানতে হবে প্রাচীন অনুবর্তন কাকে বলে, তার কি টাইপ আছে, প্রাচীন অনুবর্তন কে আবিষ্কার করেছেন। সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রেও সেম। তো প্রাচীন অনুবর্তন, যাকে আমরা বলি ক্লাসিক্যাল কন্ডিশনিং, এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, সেখানে আমরা দেখব যে এটা হচ্ছে ইএস টাইপ। ঠিক আছে? এটা হচ্ছে এস টাইপ অনুবর্তন। আর সক্রিয় অনুবর্তনটা হচ্ছে আর টাইপ অনুবর্তন, যেটাকে বলছে অপারেন্ট কন্ডিশনিং। আমরা কীভাবে মনে রাখতে পারি? ক্লাসিক্যাল, আমরা দেখছি ক্লাসিক্যাল, এই ক্লাসিক্যালের দুটো এস রয়েছে, এই এস থেকে মনে রাখবো এস টাইপ, এবং অপারেন্টে রয়েছে আর। তাহলে ক্লাসিক্যাল মানে হচ্ছে এস টাইপ, ক্লাসিক্যাল এস, আর হচ্ছে অপারেন্টে আর। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব।
জাস্ট মনে রাখার জন্য ট্রিক্স বললাম। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন প্যাভলভ, ঠিক আছে। এই যে অনুবর্তনের নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য নির্দিষ্ট উদ্দীপক বর্তমান থাকে তাকে আপাত বা প্রাচীন অনুবর্তন শিখন কৌশল বলে। আর সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হচ্ছেন স্কিনার। যে অনুবর্তনের নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, অর্থাৎ যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াকে সংযুক্ত করা যায় তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলা হয়। এখানে আমরা আরও ক্লিয়ারলি বুঝবো জিনিসটা কি বললো। প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাভলভের, ঠিক আছে। তো এখানে আমরা যেটা প্রথমত দেখব সেটা হচ্ছে আমরা প্রথমের পার্টটা দেখব, মানে নিচের পার্টটা আমরা এখন দেখব না, মানে অনুবর্তনের আগে এবং অনুবর্তনের এই আগেই দুটো যে জায়গা রয়েছে এই দুটো জায়গা দেখব, নিচের দিকে তাকাবো না, ঠিক আছে। যেরমভাবে বলছি সেরমভাবে দেখো, আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো অনুবর্তনের আগে একটা কুকুরকে যখন স্বাভাবিক অবস্থায় রাস্তার কোনো একটা কুকুর, তাকে তুমি খাবার দিচ্ছ, খাবার দিলেই তার মধ্যে অটোমেটিক লালাক্ষরণ শুরু হয়ে যাবে, ঠিক আছে। খাবার দেখলেই কুকুরের লালাক্ষরণ শুরু হয়ে যাবে। এবার এই যে লালাক্ষরণ হচ্ছে খাবারটা দেখে, এই খাবারটা তার মানে স্বাভাবিক উদ্দীপক, তাকে উদ্দীপনা যে সৃষ্টি করছে সেটা স্বাভাবিকভাবেই করছে। খাবার সেটা স্বাভাবিক জিনিস, খাবার দেখলে ফুচকা দেখলে মেয়েদেরও জিভ দিয়ে জল পড়ে, খুব স্বাভাবিক। তো এটা কুকুরের সেক্ষেত্রে খাবার জল পড়ছে, স্বাভাবিক উদ্দীপক। এই যে লালাক্ষরণ হচ্ছে, এই লালাক্ষরণটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, একদমই তাই। কিন্তু অনুবর্তনের আগে মানে কিছুই তখন হয়নি, জাস্ট একটা স্বাভাবিক সময়ে, একটা স্বাভাবিক গিভেন টাইমে যে কোনো সময়, ঠিক আছে। আমি একটা কুকুরকে যদি ঘন্টা বাজাই কুকুরের গানের সামনে, কুকুরটা কী করবে, হঠাৎ করে চেগে মেগে উঠে আমাকে দেখবে যে আচ্ছা কী করছে, সজাগ হয়ে যাবে। এর থেকে বেশি কিছু হবে না। কুকুরের কিন্তু লালাক্ষরণ হবে? মোটেই হবে না, তাই না? তো ঘন্টাটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক এবং হচ্ছে তার যেই সজাগ ভাব হয়ে যাওয়াটা কোনো প্রতিক্রিয়ার মধ্যে পড়ছে না, মানে লালাক্ষরণ হলে তবে সেটা প্রতিক্রিয়ার মধ্যে পড়বে। ঘন্টা বাজাচ্ছি কৃত্রিম উদ্দীপক, তার কোনো রকম প্রতিক্রিয়া হচ্ছে না। এবার আমি চলে আসছি অনুবর্তন হচ্ছে। এবার আগে যেমন ছিল অনুবর্তন হচ্ছিল না স্বাভাবিক সময়ে, অনুবর্তনের আগে, এবার অনুবর্তন হয়েছে। অনুবর্তন কিভাবে হয়েছে? অনুবর্তন এইভাবে হয়েছে, এবার তাকে এই যে ঘন্টা বাজানো হয়েছে, যখন খাবার দেওয়া হচ্ছিল প্রথমে, সেই খাবারের সঙ্গে সঙ্গে এবার ঘন্টাটাও বাজানো হয়েছে। এবার ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে তাকে খাবার দেওয়া হচ্ছে। এভাবে 2-3 দিন করা হয়েছে। এবার করার পর দেখা যাচ্ছে যে যখন ঘন্টা বাজানো হচ্ছে এবং খাবার দেওয়া হচ্ছে তার মধ্যে এই স্বাভাবিক লালাক্ষরণটা হচ্ছে। কিছুদিন এটা অভ্যাস করানোর পর তাকে এবার শুধু ঘন্টা বাজানো হচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে সেই বৈশিষ্ট্যটা যে ঘন্টা বাজলেই আমাকে খাবার দেবে, সুতরাং আমার লালাক্ষরণ সেই সময় শুরু হয়ে যাচ্ছে। তো এই যে লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে, এবার অনুবর্তনের পরে গিয়ে দেখব যখন ঘন্টা বাজাচ্ছে খাবার দিচ্ছে না, তখনও কিন্তু কুকুরটা লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ এখানে ছিল কৃত্রিম উদ্দীপক ঘন্টা, সেখানে যখন কৃত্রিম উদ্দীপক ছিল ঘন্টা, যখন ওর মধ্যে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না এই কুকুরটার মধ্যে, কিন্তু এইখানে এসে আমরা দেখব কিন্তু কুকুরটার মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক যে উদ্দীপক খাবার দেখে যখন কুকুরের লালাক্ষরণ হচ্ছিল সেটা খুবই স্বাভাবিক জিনিস ছিল, কিন্তু এখানে যখন আমরা দেখব যে কুকুরটাকে ঘন্টা বাজাচ্ছে, অর্থাৎ অনুবর্তিত একটা কৃত্রিম উদ্দীপক ব্যবহার করা হচ্ছে, তখনও কিন্তু তার লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ এবার তার প্রতিক্রিয়াটা অনুবর্তিত প্রতিক্রিয়া, এখন আর কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া নেই, ঠিক আছে। এটাই বলতে চাইছেন। এটা এখানে একটু সবিস্তারে বলা আছে, জাস্ট রিডিং করে পড়ে নিলেই বুঝে যাবে যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম সেটাই বলা আছে। বুঝে যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক পূর্বে একটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা হয়, তবে ওই স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে কৃত্রিম উদ্দীপকও সেই প্রতিক্রিয়া ঘটাবে। একই প্যাভলভের অনুবর্তন বা সাপেক্ষীকরণ বা প্রাচীন অনুবর্তন বলা হয়। খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু এই পরীক্ষায় যখন ঘণ্টাধ্বনি লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ হলো অনুবর্তিত প্রতিক্রিয়া এবং ঘণ্টাধ্বনি হলো অনুবর্তিত উদ্দীপক। স্বাভাবিক উদ্দীপকের বদলে অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করাকে বলা হয় প্যাভলভীয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন। এবার চলে আসবো আমরা সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনে। এর প্রবক্তা হলেন
স্কিনার। ঠিক আছে, স্কিনার প্রচুর ইম্পর্ট্যান্ট একটা, স্কিনারের টপিকটা কোয়েশ্চেন কিন্তু আসবে। তো এই স্কিনারের এখানে আমরা দেখব এর প্রবক্তা হচ্ছেন স্কিনার। এই তত্ত্বকে বলা হয় যান্ত্রিক শিখন। কিছুদিন আগে সেটা আমি দেখছিলাম, এটা কিন্তু ছিল কোয়েশ্চেন। যান্ত্রিক শিখন বলা হয় অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তনকে। সক্রিয় অনুবর্তন কাকে বলে আগেই পড়ে এসেছি, তো এটা আরেকবার পড়ব। যে অনুবর্তনে নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াকে সংযুক্ত করা যায় তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। যেমন চাহিদা, আগ্রহ, তৃপ্তিদায়ক অনুভূতি, বেদনাদায়ক অনুভূতি প্রভৃতি প্রাণীর মধ্যে স্বতঃস্ফূর্ত আচরণ সৃষ্টি করে। এই আচরণই হলো সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন। তাহলে এতক্ষণ আমরা দেখলাম পড়তে পড়তে যে ইএল থর্নডাইক বিড়াল নিয়ে তার গবেষণা করেছেন। এই আগে দেখলাম যে প্যাভলভ তিনি করেছেন কুকুর নিয়ে, এবং এখন আমরা পড়ব সক্রিয় অনুবর্তন, যেটা কিনা স্কিনারে তিনি করেছেন ইঁদুর নিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নেব কি রয়েছে। তো এখানে দেখব যে সক্রিয় অনুবর্তনের কথা তিনি বলছেন, সেখানে একটা বাক্স তিনি রেখেছেন, সেই বাক্সের মধ্যে কি রয়েছে, একটা ইঁদুর রেখেছেন। ঠিক আছে, একটা ইঁদুর রেখেছেন এখানে। এই ইঁদুর রাখার সঙ্গে সঙ্গে সেই বাক্সটা একটু আধুনিক টাইপের, সেখানে একটা স্পিকার রাখা হয়েছে, সিগন্যাল লাইটস রাখা হয়েছে, এবং একটা লিভার রাখা হয়েছে। যে লিভারটা প্রেস করলে এই জায়গাটা থেকে একটা খাবার গিয়ে বাক্সের মধ্যে গিয়ে ঢুকবে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে এখানে একটা শক জেনারেটর রাখা হয়েছে, মানে এইখানে যদি ইঁদুরটা আসে তাহলে কিন্তু সে তার মধ্যে শক জেনারেট হবে ওই জায়গাটায়। ঠিক আছে, এখানে ফুড কাপটা আছে যেটা বলছিলাম, এই যে এখানে এই জায়গাটা থেকে খাবারটা গিয়ে ভিতরে পৌঁছাবে ওই নির্দিষ্ট লিভারে প্রেস করলে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ইঁদুরটা যখন ওই জায়গাটা প্রেস করছে তখন খাবার আসছে। ঠিক আছে, আর যখন সে এই দিকে চলে আসছে, এই জায়গাটা চলে আসছে, তখন কিন্তু তার মধ্যে শক জেনারেট হচ্ছে সেই জায়গায়। তো এই সক্রিয় অনুবর্তনের নীতি বা প্রস্তুতি নীতিকে আমরা এখানে ভাগ করছি 5টি উপায়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তুতি, সেট, আকৃতিদান যেটাকে বলছে শেপিং, বিলোপ সাধন, স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব, স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব, শক্তিদায়ক সত্তা। ঠিক আছে, যেটাকে আমরা রিএনফোর্সমেন্ট বলছি। এবার ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক। এবার এই নীতিগুলোতে আমরা ভাগ করছি 5টা নীতিতে। ঠিক আছে, এবার এই যে উদ্দীপক বা রিএনফোর্সমেন্টের কথা আমরা বলছি, রিএনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা দেখব এখানে পজিটিভ রিএনফোর্সমেন্ট, যেটাকে আমরা বলছি ধনাত্মক। সেটা কি করে, আচরণকে শক্তিশালী করে, কিছু পাওয়ার জন্য করে। যেমন হচ্ছে খাদ্য, এখানে এই দুইটা কিসের জন্য করছে, খাদ্যটা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে ঋণাত্মক রিএনফোর্সমেন্ট। সেটা কি জিনিস, সেটা হচ্ছে আচরণকে শক্তিশালী করে কিছু এড়ানোর জন্য, অর্থাৎ শাস্তি এড়ানোর জন্য। ঠিক আছে, শিক্ষকের যে অসন্তুষ্টি সেটাকে এড়ানোর জন্য কি করছে, শিক্ষার্থী হোমওয়ার্ক করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, শিক্ষার্থীকে শিক্ষার্থী কেন এমন আচরণ করছে, তার এই যে আচরণের পরিবর্তনটা হচ্ছে শাস্তিকে এড়ানোর জন্য বা শিক্ষকের অসন্তুষ্টি এড়ানোর জন্য, তিনি যে ক্লাসে গেলে বকবেন এটাকে এড়ানোর জন্য ঋণাত্মক বা নেগেটিভ রিএনফোর্সমেন্ট এখানে লাগানো হচ্ছে। 3 নম্বর হচ্ছে শাস্তিদায়ক, অর্থাৎ এমন কিছু উদ্দীপক আছে যেগুলো প্রাণীকে কোনো কিছু করতে বাধা দেয়। এটি প্রতিক্রিয়ার পুনরাবৃত্তি না ঘটার জন্য দেওয়া হয়। ঠিক আছে, অনেক সময় শাস্তি প্রদান করা হয়, সেটা কারণ কি, কারণ যাতে করে এই যে জিনিসটা পুনরায় আবার না ঘটায় ছাত্র। ঠিক আছে, এই 3টে ভাগে আমরা তাহলে ভাগ করলাম, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে শাস্তিদায়ক। এর শিক্ষাগত তাৎপর্য কি, শিক্ষার্থীর পূর্ব প্রস্তুতি, প্রেষণার শ্রেণীকরণ, শ্রেণীকক্ষে শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপন, আচরণ সংশোধন, ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গণিত, নামতা, বানান, শব্দ শিখনে, শাস্তির নীতি পরিত্যাগ, সু অভ্যাস গঠন করতে, অবাঞ্ছিত আচরণ দূর করতে। এবং সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট এখানে সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। আমার এখানকার 10 নম্বর পয়েন্ট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কি রয়েছে, পরিকল্পিত শিখন বা প্রোগ্রাম টিচিং যেটাকে বলা হয়। ঠিক আছে, বা টিচিং মেশিন এবং টিচিং মেশিন, এই প্রোগ্রাম টিচিংটার আবিষ্কর্তা হলেন স্কিনার। ঠিক আছে, এটা এখান থেকে পড়ানোর এটাই উদ্দেশ্য ছিল। 10 নম্বর যে পয়েন্টটা পরিকল্পিত শিখন বা প্রোগ্রাম টিচিং, এই প্রোগ্রাম টিচিংয়ের আবিষ্কর্তা কিন্তু স্কিনার। এই পদ্ধতি অনুসারে পাঠ্য বিষয়গুলিকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শিক্ষার্থীর সামনে উপস্থাপিত করা হয়।
এটাকে বলা হয় পরিকল্পিত শিখন বা হচ্ছে প্রোগ্রাম টিচিং। আবার বলছি, প্রোগ্রাম টিচিং বা পরিকল্পিত শিখন, এটার আবিষ্কর্তা হচ্ছেন স্কিনার। এবং এর অর্থ কী প্রোগ্রাম টিচিংয়ে? প্রোগ্রাম টিচিংয়ের অর্থ হলো এই পদ্ধতি অনুসারে পাঠ্য বিষয়গুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করা হয়। এবার দেখে নেব আমরা প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের কিছু পার্থক্য। সবই আমরা জানি, তবু আর একবার করে আমরা রিভাইজ করে নেব। প্রাচীন অনুবর্তন হচ্ছে আইভান প্যাভলভ, আর হচ্ছে সক্রিয় অনুবর্তন হচ্ছে স্কিনার। ঠিক আছে, সক্রিয় অনুবর্তন কে করেছেন? সক্রিয় অনুবর্তন করেছেন স্কিনার। আচ্ছা, কুকুরের ওপর গবেষণা করেছেন তিনি, আর সক্রিয় অনুবর্তন স্কিনার করেছেন ইঁদুরের উপর। এটিকে কি বলা হয়? রেসপন্ডেন্ট টাইপ। ঠিক আছে, আর্ট টাইপ। এটা হচ্ছে আর্ট টাইপ, রেসপন্ডেন্ট টাইপ, আর এটা হচ্ছে অপারেন্ট টাইপ। ঠিক আছে, আর্ট টাইপ। প্যাভলভেরটা হচ্ছে রেসপন্ডেন্ট টাইপ, মানে হচ্ছে এটা কি ছিল? ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর হচ্ছে আরেকটা ছিল অপারেন্টটা হচ্ছে আর্ট টাইপ। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আর্ট টাইপ। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আর্ট টাইপ, আর এটা হচ্ছে এস টাইপ। রেসপন্ডেন্টটা এস টাইপ। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইপ 1, ওটা হচ্ছে টাইপ 2। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন, ধারাবাহিকতার শৃঙ্খলার ওপর স্কিনার গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্যাভলভ, কারণ কুকুরের কাছে খাবার দেওয়া হচ্ছে, ঘন্টা দেওয়া হচ্ছে অনুবর্তিত উদ্দীপক হিসাবে, এবং তার সঙ্গে সঙ্গে লালা খড়ানো হচ্ছে, এটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। আর এটা হচ্ছে ধারাবাহিক শৃঙ্খলা, মানে একটা শৃঙ্খলার উপর বেস্ট করে তিনি কিন্তু এটাকে গুরুত্ব দিয়েছেন, শৃঙ্খলার উপরে। প্রাণীর আচরণ প্রাণীর ইচ্ছাধীন নয়, এক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে প্রাণীর আচরণ কিন্তু প্রাণীর ইচ্ছাধীন নয়, আর এখানে আচরণটা হচ্ছে প্রাণীর ইচ্ছাধীন। প্রাচীন অনুবর্তন প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে মনে রাখতে হবে যে প্রাচীন অনুবর্তনটা কিন্তু প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে। এবার গেস্টাল্ট এবং সর্বশেষ আমাদের যে মতবাদ রয়েছে গেস্টাল্টের মতবাদ। আমরা প্রথমেই জানলাম গেস্টাল্ট কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি নয়, সেই গেস্টাল্টের মতবাদে আমরা দেখব ওয়ার্দিমার, কোহলার এবং কোপকাই তিনজন ব্যক্তির যে মতবাদ একত্রে আমরা তাদেরকে গেস্টাল্টবাদী হিসাবে চিহ্নিত করি। গেস্টাল্টের কথা হলো সমগ্রতা, এই সমগ্রতাবাদের তত্ত্ব হিসাবে এই জনটাকে বলা যায় সমগ্রতাবাদের তত্ত্ব। ঠিক আছে, গেস্টাল্ট একটি জার্মান শব্দ যার অর্থ হলো আকার, প্যাটার্ন, গঠন, সংগঠন এবং সমগ্রতা। এটা কে করেছেন? গেস্টাল্টের যে মতবাদটা মেনলি কে ছিলেন সেটাতে কিন্তু আমরা দেখব, এখানে নাম করেছি আমরা কোপকা, কোহলার, ওর্দিমার। ঠিক আছে, শিখনের যে তত্ত্বের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন, যেখানেই দেখবো আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন এর কথা বলবে বা সমগ্রতাবাদের কথা বলবে, সেখানে আমরা বুঝে নেবো এটা গেস্টাল্টবাদীদের মতবাদ। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও শিখনের সমগ্রতার তত্ত্ব জানতে পারি। এইখানে খুব ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড হচ্ছে, বারবার বলছি, এখানে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক, আর একটা জিনিস হচ্ছে সমগ্রতা। তো তাকে বলা হচ্ছে গেস্টাল্ট মতবাদ। অন্তর্দৃষ্টি যে প্রাণীর সমস্যামূলক পরিস্থিতির স্বরূপ সামগ্রিকভাবে উপলব্ধি করার পর হঠাৎ করে সমস্যার সমাধান করে ফেলে, তার জন্য প্রচেষ্টা ও ভুলের কোনো প্রয়োজন হয় না, একেই অন্তর্দৃষ্টি বলা হয়। ঠিক আছে, এই কোনো একটা সমস্যায় পড়লে একটা প্রাণী কী করে? সামগ্রিকভাবে উপলব্ধি করে, কোনো নির্দিষ্ট বুদ্ধি বা কোনো নির্দিষ্ট শিখন তার কাজে লাগে এমনটা কিন্তু নয়, সে সামগ্রিকভাবে উপলব্ধি করে এবং সেই সমস্যাটা সমাধান করে। এটাই কিন্তু গেস্টাল্টবাদীদের মূল মতবাদ। তিনি কিন্তু এই প্রচেষ্টা ভুলের তত্ত্ব অর্থাৎ থর্নডাইকের যে মতবাদ, তিনি কিন্তু পুরোটাকে এখানে ভুলুণ্ঠিত করেছেন, একদমই বলছেন যে না, প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব কোনো কাজে লাগে না। তো এটা হচ্ছে অন্তর্দৃষ্টিবাদের তত্ত্ব বা হচ্ছে সমগ্রতাবাদীদের তত্ত্ব। তিনি কি করেছিলেন তার থিওরিতে? তিনি একটা সিম্পাঞ্জিকে নিয়েছিলেন, মনে রাখতে হবে সেই সিম্পাঞ্জিটার নাম ছিল কি? সিম্পাঞ্জিটার নাম কি এখানে দেওয়া আছে? না, যাই হোক, এই শিম্পাঞ্জিটার নাম ছিল সুলতান। ঠিক আছে, শিম্পাঞ্জিটার নাম ছিল এখানে সুলতান। তো এখানে প্রথমে দেখানো হয়েছিল যে একটা ঘরের মধ্যে একটা শিম্পাঞ্জিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেই শিম্পাঞ্জিটার উপরে মানে অনেকটা উঁচুতে একটা কলাকে রাখা হয়েছিল, কলার ছড়া রাখা হয়েছিল। ঠিক আছে, কলা রাখা হয়েছিল, এবং ঘরেতে কিছু জায়গায় বাক্স ছড়ানো ছোটানো ছিল এবং লাঠিও পড়েছিল। তো যখন প্রথমে শিম্পাঞ্জিটা ট্রাই করছিল যে শুধু দাঁড়িয়ে দেখছিল, না, তার থেকে অনেকটা দূরত্বে অবস্থিত, সে পাচ্ছিল না। তারপর সে এক এক করে বাক্সগুলোকে জড়ো করতে শুরু করলো, এবং বাক্সগুলোর ওপরে দাঁড়িয়ে সে যখন লাগাল পেতে গেল, এখানে খুব কাছে দেওয়া আছে অ্যাকচুয়ালি, কিন্তু তখনও সে খুঁজে পাচ্ছিল না। এই যেখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু এই বাক্সগুলোর ওপরে উঠেও কিন্তু কলাটাকে লাগাল পাচ্ছিল না, তখন সে নিচে পড়ে থাকা লাঠিটাকে তুললে এবং লাঠিটার সমেত সে কলাটাকে পারতে সমর্থ হয়েছিল। তো এটাই ছিল গেস্টাল্টের যে মতবাদ, সেই মতবাদ এই ধারণা থেকে এসছে, অর্থাৎ এটাই ছিল তাদের পরীক্ষা। এই সিদ্ধান্ত
এটা হচ্ছে সমস্যার সামগ্রিক উপলব্ধি, অর্থাৎ এই যে সমগ্র তার চিন্তাভাবনাটা হলো এবং সে কলাটাকে পারতে সমর্থ হলো, এই উপলব্ধিকে আমরা বলছি সমগ্রতাবাদের তত্ত্ব। হঠাৎ করেই প্রত্যক্ষণ হচ্ছে, খণ্ড হিসাবে প্রত্যক্ষণ না করে সমগ্র হিসাবে প্রত্যক্ষণের কথা তিনি বলছেন। ঠিক আছে, বাকিদের ক্ষেত্রে হঠাৎ করে প্রত্যক্ষণ হচ্ছে, সুইচ টিপে দিলে বিড়াল বেরিয়ে আসতে পারছিল, সুইচ টিপে দিলে ইঁদুর খাবার পাচ্ছিল। তো এই যে জিনিসগুলো একটা হঠাৎ করে প্রত্যক্ষণের কেস নয়, এটা কিন্তু খণ্ড করে কোনোভাবে প্রত্যক্ষণ হয় না, এটা সমগ্রতার একটা রূপ। গেস্টাল্টের মতে প্রাণী সব সময় ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শেখে না। আবার তিনি এই ভুল প্রচেষ্টা ভুলের যে তত্ত্ব থর্নডাইকে, সেটাকে কিন্তু খণ্ডন করছেন এবং সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি করার পরে তারা সমস্যার সমাধান করতে পারে। মূল কথা হলো, আমরা সমগ্র ক্ষেত্রকে একটি ক্ষেত্র হিসেবে প্রত্যক্ষণ করি এবং প্রতিক্রিয়া করি। সামগ্রিক প্রত্যক্ষণের ফলে পরিস্থিতির অর্থ পরিষ্কার হয়। দুটি মৌলিক পদ্ধতির কথা তিনি বলেছেন, তারা বলেছেন রাদার পৃথকীকরণের সূত্র, ঠিক আছে, পৃথকীকরণের সূত্র না বা প্রক্রিয়া, রাইট, পৃথকীকরণের প্রক্রিয়া আর হচ্ছে সামান্যীকরণের প্রক্রিয়া। শুধুমাত্র প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়ার প্রক্রিয়াই হলো পৃথকীকরণ। পৃথকীকরণে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে পৃথকীকরণের প্রক্রিয়া কাকে বলছে, যেটা হচ্ছে প্রাসঙ্গিক যে বৈশিষ্ট্য সেগুলোকে যখন বেছে নেওয়া হচ্ছে তখন সেটাকে আমরা বলছি পৃথকীকরণের প্রক্রিয়া। ঠিক আছে, প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে, এই যে প্রাসঙ্গিক জিনিসগুলোকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। এবং সামান্যীকরণ প্রক্রিয়াকে বলছে যে প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলি নির্বাচনের পর তার উপর ভিত্তি করে সাধারণ নীতি বা সূত্র তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ প্রক্রিয়া। তাহলে মনে রাখতে হবে যে কোহলার, কাফকা, ওয়ার্দিমার এরা কিন্তু দুটো সূত্রের কথা বলেছেন গেস্টাল্টবাদী হিসাবে, পৃথকীকরণের প্রক্রিয়া এবং সামান্যীকরণের প্রক্রিয়া। এবং সর্বশেষে তিনি প্রত্যক্ষণের নীতি হিসাবে তারা বলেছেন 5টি নীতির কথা এখানে দেওয়া আছে। একটা হচ্ছে বিচ্ছিন্নকরণের নীতি, নৈকট্যের নীতি, পরিমিতির নীতি, সাদৃশ্যের নীতি, ধারাবাহিকতার নীতি। ঠিক আছে, তো বিচ্ছিন্নকরণের নীতি, এখানে আমরা যে বিচ্ছিন্নকরণ জিনিসটা আমরা পড়লাম, যেটা হচ্ছে পৃথকীকরণ বলা হচ্ছে। তো নৈকট্যের নীতি, পরিমিতির নীতি, সাদৃশ্যের নীতি এবং ধারাবাহিকতার নীতি। তো সমগ্রতাবাদীরা এই শিক্ষায় গেস্টাল্টের মতবাদের প্রয়োগ কোথায় করেছেন? ঠিক আছে, তো সামগ্রিকতা বোধ ও শিক্ষা বলছি বিষয়বস্তু সামগ্রিক রূপ তুলে ধরার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে অন্তর্দৃষ্টিমূলক শিখন, অর্থাৎ সমস্যামূলক পরিস্থিতির বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন। শিক্ষার্থীর সক্রিয়তা, শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয় করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন। সামঞ্জস্যতা বোধ, বিভিন্ন অংশগুলির মধ্যে মিল, মূর্ত থেকে বিমূর্তর দিকে অগ্রসর। শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য নিরূপণ, শিখনের অংশগুলির সম্পর্ক স্থাপন, পৃথকীকরণ ও সামান্যীকরণ, যান্ত্রিক প্রচেষ্টার অবসান, আর হচ্ছে প্রক্ষোভগত কারণ দূরীকরণ। তো এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে গেস্টাল্টের মতবাদের প্রয়োগ করতে পারি। তো এটাই ছিল আজকের যে চ্যাপ্টার। ঠিক আছে, আজকের যে টপিকটা ছিল সেই টপিকটা যে 4জন ব্যক্তির মতবাদ, রাদার 4টে মতবাদ, তাদের সঙ্গে সংযুক্ত ব্যক্তিদের যে মতবাদ সেগুলোকে আমরা সবিস্তার আলোচনা করলাম। তো আশা করি এইখান থেকে যদি তোমরা ঠিক করে ভিডিওটা দেখো বা নোটস ডাউন করে নাও, এখান থেকে সমস্তটাই কমন পেয়ে যাবে। পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেন আসে তার থেকেও গভীরে গিয়েই ক্লাসটা করানো হয়েছে। তো আমাদের সঙ্গে থাকো এবং পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য।